যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় জফরি ভাই, আশা করি আপনি এবং আপনার ভৌতিকতার সকল লিসনার্সগণ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে অনেক ভালো আছি। আজ আবারও নতুন একটি ঘটনা নিয়ে হাজির হলাম। চলুন পরিচয় পর্বটা দিয়ে আজকের ঘটনাটা শুরু করি। আমার নাম মোহাম্মদ শাকিল আহমেদ, ভৌতিকতার একজন অফিসিয়াল স্টোরি টেলার। দেশের বাড়ি যশোর জেলা, বর্তমানে ঢাকাতেই থাকি আমি। আমি যেভাবে ঘটনাটি পেয়েছি ঠিক সেভাবে লিখছি। আজ যার থেকে ঘটনাটি পেয়েছি, যে ঘটনাটি শুনেছেন, তিনি আমার সহধর্মিণী। চলুন ঘটনায় ফিরে যাই। মূলত ঘটনা ঘটে দু ভাইয়ের সাথে। তাদের নাম আয়ান এবং রায়ান। বলছেন আয়ান, আমরা দুই ভাই মিলে ঠিক করি আমাদের থানার ভেতরে কোনো এক গ্রামে রয়েছে এক জমিদার বাড়ি। এর আগে কখনো যাওয়া হয়নি, তাই দুই ভাই মিলে ঠিক করলাম আমরা সেই জমিদার বাড়িতে যাব এবং সেখানে এক রাত কাটাবো। জমিদার একটা ফিল নেব। এটা বলে দুই ভাই হাসতে থাকে। তখন রায়ান আমাকে বলল, ভাই তুই তাহলে বড় জমিদার, আমি ছোট জমিদার, চল তাহলে আজ বাজারে যাই আর সবকিছু কিনে আনি, যা যা থাকে খাওয়ার জন্য, ঠিক আছে? তখন আমি বললাম, ঠিক আছে, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে যাবো বাজারে। তুই একটা কাজ কর, কি কি লাগবে সবকিছু লিস্ট করে ফেল। এভাবে দুই ভাই কথা শেষ করে বিকেল বেলা বাজারে গিয়ে সবকিছু নিয়ে আসলাম। এর পরের দিন একটা ভ্যান গাড়িতে দিয়ে চলে গেলাম সেই জমিদার বাড়িতে। ভ্যান গাড়ি থেকে সবকিছু নামিয়ে ভ্যান চালককে তার পাওনা দিয়ে বিদায় করলাম। জমিদার বাড়িতে গিয়ে বুঝলাম আমাদের আগে আরো অনেক মানুষ এসেছে। আমরা দুই ভাই থাকার জন্য একটা জায়গা পছন্দ করলাম এবং রাতে খাবার এবং নাস্তা শেষ করে নিয়ে গিয়েছিলাম, তাই রান্না বান্না করার কোনো ঝুট ঝামেলা ছিল না। এবার দুই ভাই মিলে জমিদার বাড়ির চারপাশে ঘুরে ঘুরে দেখতে থাকলাম। তবু অদ্ভুত ঘর দেখতে পেলাম, একটা রুম দেখতে পেলাম তালাবদ্ধ। মনে হয় এই রুমের তালা কখনো খোলা হয়নি। বাকি সকল রুমের তালা খোলা আছে। বাড়ির চারপাশে ঘোরাঘুরি শেষ করি এবং তখন মাগরিবের আযান দিয়ে দিয়েছে। অনেকটা সন্ধ্যা নেমে এসেছে। আমরা যে জায়গাতে রাত কাটাবো বলে ঠিক করে সেখানে আসলাম আর নাস্তা শেষ করে দুই ভাই জমিয়ে আড্ডা দিতে থাকলাম। অনেকটা রাত হয়ে গেছে। এমন সময় কোন এক বৃদ্ধ কণ্ঠ যেন ভেসে আসলো। বৃদ্ধ আমাদেরকে উদ্দেশ্য করে ডাকছে, এ আসো বাড়িতে, বাইরে বেরিয়ে আসো। আমরা দুই ভাই তখন প্রচন্ড ভয় পেয়ে গেলাম। এই সময় কারো তো আসার কথা নয়, আশেপাশে তেমন কোনো ঘোরাঘুরির কিছুই দেখলাম না। তখন আমরা দুই ভাই ভয়ে ভয়ে বাইরে বেরিয়ে এসে দেখলাম এক চাচাকে, অনেকটা বৃদ্ধ, চুলদারি সবকিছুই সাদা। এত রাতে জমিদার বাড়িতে, তাও অচেনা জায়গায়, তার ভেতরে চিনি না জানি না এক বৃদ্ধ চাচা। আরো বেশি ভয় পেয়ে গেলাম। তখন আমি ভয় ভয় বললাম, চাচা কে আপনি আর কাকে চান? তখন বৃদ্ধ চাচা বলল, আমাকে চিনবে না, আমি একটু দূরেই থাকি আর কি। এই জমিদার বাড়িতে আলো জ্বলতে দেখলাম তাই আসলাম আর কি। এই জমিদার বাড়িতে তো রাত কেউ থাকে না, তোমরা কেন এখানে এসেছো বলো তো? আর রাত থাকছো? অনেক আগে থেকে এই জমিদার বাড়িতে থাকা কিন্তু নিষেধ করা হয়েছে। এখানে রাতে থাকলে কিছু সমস্যা হয়। তোমরা যদি পারো তো চলে যাও, আর যদি না যাও তাহলে রাতে একটু সাবধানে থাকবে, কেমন? আর দুইজন কেউ একা বের হবে না যতক্ষণ না সকাল হবে, সূর্য উঠবে, কেমন? আমরা তখন বললাম, ঠিক আছে চাচা। তখন চাচা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। তখন আমরা দুই ভাই বাড়ির ভেতরে চলে আসি। কিছু সময় পরে রাতের খাবার খেয়ে কিছু সময় আবারও গল্প করি। যদি রাতের কোনো সমস্যা হয় তাহলে ডাক দিস, আর সমস্যা হলে তো তোকে ডেকে নেব। এই কথা বলে দুই ভাই ঘুমিয়ে পড়ি। এবার ঘটনা বোঝার সুবিধার্থে রায়ানের ভাষায় বলছেন রায়ান, আমরা তখন ঘুমিয়ে পড়লাম। ঠিক মাঝরাতে দেখি কিছু একটা হাঁটার শব্দ শুনতে পেলাম। আমার ঘুম ভেঙে গেল। আমি শব্দটা বোঝার জন্য নিশ্চুপ হয়ে থাকলাম। তখন বুঝলাম কেউ পাশ দিয়ে দৌড়ে চলে গেল। আমি ভাবলাম চোর হবে হয়তোবা। আমরা এসেছি এবং জমিদার বাড়িতে কেউ থাকছে তা বুঝতে পেরে চুরি করতে এসেছে। আমি তখন আমার ভাই আয়ানকে ডাকতে শুরু করলাম, কিন্তু আমার ভাই এতটাই গভীর ঘুমে রয়েছিল যে অনেকবার ডাকার পরেও উঠল না। আমি তখন সন্ধ্যার সময় চাচার কথা ভুলে গিয়েছিলাম। কোনো রকমের মাথায় আসেনি সেই কথাটা। আমি চোর ধরার জন্য বের হয়ে গেলাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। যখন ফিরে আসবো তখন আবারও একটু দূরে শুনতে পেলাম। আমি তাকাতেই কিছু একটা ছায়া দেখতে পেলাম। কিসের ছায়া বুঝতে পারছিলাম না।
তাই কিসের ছায়া সেটা বোঝার জন্য তাড়াতাড়ি ছায়ার কাছে যাওয়ার চেষ্টা করলাম। যখনই ছায়ার কাছে গেলাম আর ছায়াটি উধাও হয়ে গেল। আমি চারিপাশে তাকিয়ে খুঁজতে থাকি, কিন্তু কিছুই খুঁজে পেলাম না। আমার পাশে লক্ষ্য করলাম জোড়া একটা কবর, এবং ওই জোড়া কবরের মধ্য থেকে আওয়াজ আসছিল। ঠিক তখনই আমি আরো বেশি ভয় পেয়েছিলাম। বিষয়টি অস্বাভাবিক বুঝতে পেরে আমি ওই স্থান ত্যাগ করবো বলে যেই না পিছু ঘুরবো, ঠিক তখনই একটা বিড়াল এসে পড়লো। বিড়ালটি গায়ের রং ছিল ধপধপে সাদা আর অনেকটা লম্বা। চোখ দুটো জ্বলজ্বল করছিল, এত অন্ধকারের ভেতরে যা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তখন আমি বিড়ালটার পাশ কাটিয়ে চলে যাব, এমন সময় বুঝলাম আমার পা আর উঠাতে পারছি না। কোন এক অজানা শক্তি আমার পা ধরে আছে। ভয় কাঁপা কাঁপা কণ্ঠে তখন আমার বিড়ালকে উদ্দেশ্য করে বললাম, কে আপনি? আমার পথ এভাবে আটকে দিয়েছেন কেন আপনি? আমাকে যেতে দিন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তখন বিড়ালটি কথাগুলো শুরু করলো। তখন সে আমাকে কথার জবাবে বলল, আমাকে দেখে ভয় পাস না, আমি একজন জিন। আমি তোর কোনো ক্ষতি করবো না, আমি তোর কাছে একটা সাহায্য চাই। রায়ান তখন বলল, আমি কিভাবে তোমাকে সাহায্য করব? আমি মানুষ, আপনি তো জিন, দয়া করে আমাকে আমাকে যেতে দিন প্লিজ। জিন রূপে সে বিড়ালটি বলল, আমি তোর কাছে একটা সাহায্য চাই, যেটা আমি করতে পারবো না। আমি এই কবরের মাঝে বন্দী হয়ে আছি, আর এই জন্য এই জায়গা থেকে আমি বের হতে পারছি না। এই জমিদার বাড়িতে অনেক আগে অনেক মানুষ আসতো, রাত্রি যাপন করতো। আমি তোকে যেভাবে মায়া দিয়ে এখানে নিয়ে এসেছি, তাদেরও মায়া ফেলে এইভাবে নিয়ে আসতাম, কিন্তু তারা আমার কোনো সাহায্য করতো না। আর এই ভয়ে ভয়ে এখানে মানুষ আসা কমিয়ে দিয়েছে, সাথে রাতে তো কেউ থাকে না। আমি একটা জিন, এইটা তুমি তো বুঝতে পেরেছো। আমি ভালো জিন, আমি সব সময় মানুষকে উপকার করতাম, আর আমি অনেক শক্তিশালী ছিলাম। একদিন আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলাম, তখন একটা খারাপ কবিরাজ সামনে পড়ে যায়। কবিরাজ আমাকে দেখে বুঝতে পারে আমি অনেকটাই শক্তিশালী। সাথে সাথে কবিরাজ তার জিনদেরকে পাঠিয়ে আমাকে বন্দি করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে জিনগুলো আমার সাথে পেরে উঠছিল না। কবিরাজ তখন তন্ত্র মন্ত্র দিয়ে আমার শরীরের জ্বালা যন্ত্রণা সৃষ্টি করে। আমি তখন অনেকটা দুর্বল হয়ে পড়ি। এই সুযোগে কবিরাজ আমাকে বন্দি করে ফেলে, আর আমি তার গোলাম হতে রাজি না হতে কবিরাজ আমার দিয়ে রীতিমতো খারাপ কাজ করাতে পারে না। কবিরাজ জানতো যদি আমাকে কোনো রকম বন্দি করে মুক্ত করে, তাহলে তার গোলাম করা বা গোলামি করার আগে আমি তার মৃত্যু নিশ্চিত করে দেব। তাই কবিরাজ এমন শক্তিশালী ভাবে আমাকে বন্দি করে যে বন্দি কোনো জিন কাটাতে পারবে না, তবে কোনো সাহসী মানব সে বন্দিটা কাটাতে পারবে। আমি জানি তুমি চাইলেই আমার বন্দিত্ব জীবন থেকে আমাকে মুক্ত করতে পারবে। তখন আমি বললাম, সব তো বুঝলাম, কিভাবে আপনার বন্দি থেকে মুক্ত করবো সেটা তো জানি না। আর মুক্ত হওয়ার পর যদি আপনি আমাদের কোনো ক্ষতি করেন তাহলে? তখন জিন রূপী সেই বিড়ালটা বলল, আমরা জিন জাতি কোনো কথা দিলে তার বরখলাপ করি না আমরা। আমাকে মুক্ত করার উপায় আমি বলে দিচ্ছি। আমার বন্দির একটা মন্ত্রসূত্র আছে একটি ফলের ভেতরে, যে ফলকে এমন ভাবে রাখা হয়েছে সে ফলটি নিয়ে আসতে হবে। ফলটি নিয়ে আসার পরে এই জোড়া কবরের ঠিক মাঝে বেশ কিছুটা গর্ত করে দেখতে পাবে একটা কাঁচের বোতল। সেই বোতলের মুখ লাল কাপড় দিয়ে অনেক অনেক শক্ত করে বাঁধা। সেই কাপড়ের উপরে একটা মন্ত্র পড়া আছে। সেই ফলটি এনে একজন কবিরাজের মাধ্যমে কাপড়ে স্পর্শ করালে মন্ত্রটি কেটে যাবে, আর আমি এখান থেকে মুক্তি পাবো। তবে কাজটি সাবধানে করতে হবে, আর আমার যতটুকু বিশ্বাস তুমি কাজটি পারবে। তখন আমি বলে উঠলাম, ঠিক আছে, আমি আপনাকে এখান থেকে মুক্তি করার চেষ্টা করব, কিন্তু এখন তাহলে আমাকে বিদায় দিন। আমি ওই ফলটি নিয়ে এসে আপনার সাথে ঠিক জায়গা মতো দেখা করব। কিছু সময় পর আমি আবারও জমিদার বাড়িতে চলে আসি, আর এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকাল হলে আমি আমার ভাই আয়ানকে সমস্ত ঘটনা খুলে পড়ি, আর আমার ভাই আয়ান সকল কথা শুনে কিছুতেই যেন রাজি হচ্ছিল না। একটা সময় অনেক অনুরোধ করার পর আমার ভাই রাজি হয়ে যায়। তখন আমার ভাই বলল, আচ্ছা, বিষয়টা আমি দেখছি। সেদিন সকাল 10টায় আমার জমিদার বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। বাড়িতে এসে পরের দিন আমার ভাই একজন পরিচিত কবিরাজের সঙ্গে দেখা করি। এই কবিরাজের নাম রতন। রতন কবিরাজকে আমি সমস্ত ঘটনা খুলে বলি। তখন রতন কবিরাজ বলল, আমি এই কাজটি করতে পারবো না, সম্ভব না, এটা অনেক ভয়ঙ্কর এবং কঠিন কাজ হবে। এই কাজটি করতে গেলে যে কোনো সময় মারা যেতে পারি। তখন আমি বললাম,
তাহলে কি এই কাজটি কোনো কবিরাজ করতে পারবে না? তখন রতন কবিরাজ বলল, আমার একজন কবিরাজ পরিচিত আছে, সেই কবিরাজের নাম শফিক কবিরাজ, তোমরা চাইলে তার সাথে দেখা করতে পারো। আমরা তখন বললাম, কবিরাজের ঠিকানাটা দিন, আমরা সেখানে যাব। পরের দিন সকালবেলা আমরা সেই শফিক কবিরাজের কাছে যাই এবং তার সঙ্গে দেখা করি। তার কাছে আমরা দুই ভাই সব কিছু বলতে থাকি। সে তখন বলল, এটা খুব ভয়াবহ কাজ, তোমরা কি পারবে এই কাজটি করতে? তোমরা দুই ভাই পারবে নদী পাড়ি দিয়ে গভীর জঙ্গলে ফলটি আনতে? তখন আমরা বললাম, জি আমরা পারবো। তখন কবিরাজ বলল, আমি কাজটি করব, কিন্তু ফলটি তোমাদের এনে দিতে হবে। আমরা দুই ভাই মিলে বললাম, ঠিক আছে, আমরা ফলটি নিয়ে আসবো, যেভাবেই হোক না কেন নিয়ে আসবো। কবিরাজ তখন বলল, তাহলে আজকে রাতে রওনা দাও, তোমরা দুই ভাই চলে যাও সেই ফলটি আনতে, কেমন? তবে মনে রাখবে, অনেক বাধা বিপত্তি আসতে পারে এই ফল আনার জন্য। যদি তোমাদের মধ্যে কেউ পেছন ফিরে তাকাও, সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করবে বলে দিলাম। তবে তারা কেউ তোমাদের কোনো ক্ষতি করবে না, তোমরাও তাদের কোনো ক্ষতি করার চেষ্টাও করবে না। যদি তাদের ক্ষতি করো তাহলে তোমাদের মৃত্যু কিন্তু নিশ্চিত হয়ে যাবে। আমরা তখন বললাম, ঠিক আছে। তখন কবিরাজ বলল, এখন তাহলে বাড়ি ফিরে যাও, আজ সন্ধ্যার সময় এসে আমার সঙ্গে দেখা করবে, তারপর তোমাদের যেতে হবে সে ফলটি আনতে। আমি ও রায়ান তখন বাড়িতে চলে আসি এবং সন্ধ্যার সময় আমরা দুই ভাই সেই কবিরাজের কাছে যাই। কবিরাজ আমাদের দুই ভাইকে দুটি তাবিজ দিল আর বলল, দুই ভাই দুটি তাবিজ গায়ে পড়ে ফেলো, আর মাঝরাতে দুই ভাই রওনা দিবে সেই উত্তরের জঙ্গলের দিকে, ঠিক আছে? একটি বড় নদী পড়বে তোমাদের সামনে, নদীটি পানি দিয়ে কিছুটা সামনে গেলে দেখবে সেই উত্তরের জঙ্গলটি, আর ওই জঙ্গলের ভেতরে একটি গাছ আছে, আর সেই গাছটি হলুদ ফল ধরে আছে, ঠিক আছে? সেই ফলটি পাহারা দিচ্ছে একটা ভয়ঙ্কর সাপ, তবে এরা সব জিন। সেই সাপের মধ্য থেকে সে ফলটি আনতে হবে। মনে রাখবে, কোনো রকম ভয় পাওয়া যাবে না, যদি ভয় পাও তাহলে তুমি শেষ। আমি দুটো তাবিজ দিয়ে দিচ্ছি, এতে তোমাদের অনেক ভয় দেখাবে, কিন্তু কাছে আসতে পারবে না ক্ষতি করতে, ঠিক আছে? তাবিজ দুটো যাতে কোনো রকম হারিয়ে না যায়, কেমন? আমরা দুই ভাই তখন বললাম, ঠিক আছে। কথা শেষ করে আমরা সাথে সাথে চলতে শুরু করলাম সেই উত্তরের জঙ্গলে। কিছুটা পথ যাওয়ার পর শরীরটা কেমন যেন একটু ভারী হয়ে আসছিল। আমার মনে হচ্ছিল শুধু আমরা দুই ভাই না, সাথে সাথে কেউ একজন আছে। তবে পেছন ফিরে তাকিয়ে দেখি কেউ নেই। এভাবে যেতে যেতে নদীটা পার হলাম এবং নদী পাড়ি দেওয়ার পর অনেকটা খোঁজাখুঁজির পর একটা ডিঙি নৌকা পেলাম। আমার বড় ভাই আয়ান খুব সুন্দর নৌকা চালাতে পারে, তাই নৌকাটি বড় ভাই চালাচ্ছিল। মাঝ নদীতে যাওয়ার পরে নৌকা আর সামনের দিকে চলছে না, মনে হচ্ছে নৌকাতে হাজারো মানুষ যেন বসে আছে। একটু পরে নদীর পানি উত্থাল পাথাল হওয়া শুরু করলো, নৌকার পানিতে যেন মনে হচ্ছে ডুবে যাবে সাথে আমরাও। তবে এত উত্থাল পাথাল হওয়ার পরেও কোনো রকম কেউই যেন কিছু করতে পারছি না। নৌকা যখন কোনো রকম চলছে না, তখন নৌকার ভেতর থেকে আমি এবং আমার ছোট ভাই রীতিমতো একটা কাঠ পাই এবং সেই কাঠটি নিয়ে আমি এবং আমার দুই ভাই মিলে সেই নৌকাটা বাইতে থাকি। অনেক চেষ্টার পর নদীর পাড়ে এসে পৌঁছালাম। পাড়ে নেমে চারদিকে বড় বড় ঘাস আর ক্ষেত দেখতে পাই। ক্ষেত পাড়ি দিয়ে কিছুটা উত্তর দিকে আসার পর দেখতে পেলাম সেই জঙ্গলটা। জঙ্গলে প্রবেশ করার সাথে সাথে একটা দমকা বাতাস যেন বয়ে গেল, বাতাসটা উড়িয়ে নেবে এমন মনে হচ্ছিল। দুই ভাই তখন একটা গাছ ধরে দাঁড়িয়ে পড়ে এবং বেশ কিছু সময় যাওয়ার পর বাতাসটা কিছুটা স্বাভাবিক হয়। তখন তারা জঙ্গলের ভেতরে সেই গাছটি খুঁজতে থাকে। একটা পর্যায়ে জঙ্গলের আশেপাশে সব গাছ যেন খোঁজা প্রায় শেষ। তখন জঙ্গলের একদম শেষ প্রান্তে দেখা মিলল সেই গাছটি, যে গাছে একটা মাত্র ফল ঝুলে আছে, যেটা অনেক বড়। তবে গাছে প্রতিটা ডালপালাতে কোনো পাতা নেই, আছে বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত সাপ। আমরা দুই ভাই এমন দৃশ্য দেখে অনেকটাই যেন ভয় পেয়ে যায়, তবুও পিছু পা হয় না। দুই ভাই মিলে ধীরে ধীরে গাছের কাছে যেতে থাকি। যাওয়ার সময় হাজারো সাপ পায়ের রীতিমতো পাশ দিয়ে চলে যাচ্ছিল। যে জায়গায় পা রাখছি না কেন শুধু সাপ আর সাপ। তবে অনেক সতর্কতার সাথে চলছি যাতে যাতে তাদের কোনো রকম ক্ষতি না হয়। আমরা ভয়ে ভয়ে যখন সাপের শরীরে হাত দিয়ে সরিয়ে সরিয়ে রীতিমতো গাছের দিকে চলছি, গাছের গোড়াতে যাচ্ছি, ঠিক তখনই পা রাখলাম, সাথে সাথে বিশাল আকৃতির সাপ গাছের সামনে চলে আসলো। আমরা সাপটি একটা লাঠির মাধ্যমে সরিয়ে দিই, আর আয়ান তখন রীতিমতো গাছে উঠে ফলটি ছিঁড়ে সাথে সাথে গাছ থেকে নিচে নেমে আসে। আর সাথে সাথে দেখলাম কোনো সাপ নেই। যখন আমরা জঙ্গল ত্যাগ করতে যাব, ঠিক তখনই বিশাল বিশাল পাখির ডানা ঝাপটানোর আওয়াজ শুনতে পাই। আশেপাশে যেন গাছপালা ভেঙে ভেঙে পড়ছিল। পেছনে পেছনে মনে হচ্ছিল সেই গাছের সাথে রীতিমতো অদ্ভুত অদ্ভুত শব্দ হচ্ছে, মটমট করে শব্দ হচ্ছে, ভেঙে পড়ার শব্দ হচ্ছে। এমন শব্দে বুকের ভেতরের হার্টবিটটা ধক ধক করে বাড়ি খাচ্ছিল। আমার ভাই বলে উঠল,
যাই হোক যাক না কারো পিছনে তাকাবি না বললাম, আর জোরে জোরে পা চালাতে থাক, যত দ্রুত সম্ভব এই জঙ্গলটা ত্যাগ করতে হবে। আমাদের পেছনে ওরে ওরে অনেক কিছু আসছে যেটা অনুভব করছিলাম। তারা বারবার বলছিল ফলটি রেখে যা, ফলটি রেখে যা, তা না হলে তো তোরা অনেক বিপদ হবে। কোনো কিছুর পরোয়া না করে আমরা সেই ফলটা নিয়ে অনেক অনেক বাধার পর জঙ্গল ত্যাগ করি, আর সাথে সাথে সবকিছুই স্বাভাবিক হয়ে যায়। তখন দ্রুত আমরা নদী পাড়ি দিয়ে সরাসরি কবিরাজের বাড়িতে চলে গেলাম। কবিরাজের কাছে ফলটি দিলে কবিরাজ বলে, চলো এখনই সেই কবরের কাছে যেতে হবে। কবিরাজকে নিয়ে আমরা চলে গেলাম সেই জমিদার বাড়ির কবরের কাছে। কবিরাজকে সেই কবরের কাছে নিয়ে বললাম, এটাই সেই কবর। তখন কবিরাজ বলল, আপনাদের ভেতরে একজন চলে যান, ঠিক আছে, আর মাটির ভেতর থেকে সে বোতলটি উঠান আর আমার কাছে নিয়ে আসুন। আমি তখন চলে যাই সে বোতলটি তুলতে, আর তখন মনে হলো জোরে জোরে কেউ এসে আমার বুকে লাথি মারলো। আমি ছিটকে অনেকটা দূরে গিয়ে পড়লাম। কবিরাজ দৌড়ে আমার কাছে নিয়ে আসলো আর তার থলে থেকে পানির বোতলটা বার করে আমার শরীরে ছিটিয়ে দিলেন। আর আমাদেরকে সে কবিরাজ বললেন, পানি পড়াতে তোমাদের শরীরটা বন্ধ করে দিচ্ছি, কিছু সময়ের ভেতরে আর কিছুই থাকবে না, বুঝতে পেরেছ? তাই তাড়াতাড়ি এই কাজটি শেষ করতে হবে, যাও দ্রুত যাও, তা না হলে বিপদ হবে। আমি তাড়াতাড়ি করে কবরের ভেতরে রীতিমতো গর্ত করি, অনেকটা গর্ত করি এবং চকচকে একটা বোতল দেখতে পাই। বুঝতে পারি এটাই সেই বোতল। আমি সাথে সাথে সেই বোতলটি নিয়ে কবিরাজের হাতে দিলাম এবং কবিরাজের হাতে দিলে কবিরাজ বলল, তাড়াতাড়ি স্থান ত্যাগ করে একটা সুরক্ষা জায়গাতে যেতে হবে। আমরা কবরস্থান থেকে বের হয়ে বেশ কিছুটা দূরে গিয়ে কবিরাজের একটা জায়গা নির্ধারণ করে এবং তার সামনে বোতলটি রাখলাম এবং উত্তরের জঙ্গল থেকে নিয়ে আসা সে ফলটি রীতিমতো বোতলের পাশে রাখি এবং কবিরাজ বিড়বিড় করে কি যেন একটা পড়তে থাকে। বেশ কিছু সময় পর কবিরাজ বোতলের মুখটি রীতিমতো কাপড়টি সরিয়ে ফেললো এবং একটা ফুঁক দিল। বোতল থেকে সাদা ধোঁয়া যেন বেরিয়ে আসে, সেই জিনটা বেরিয়ে আসতে থাকে। আর কবিরাজ তখন ফলটি সেই লাল কাপড় দিয়ে রীতিমতো পেঁচিয়ে পাশে থাকা সেই পুকুরে ফেলে দেয় এবং কবিরাজ পুকুরে নেমে 3টা ডুব দিয়ে উঠে আসে। আর সেই জিনটি তখন বলে উঠল, ধন্য, আমি ধন্য, আপনারা আমাকে মুক্ত করে দিলেন, আপনাদের সকল বিপদে আমার পাশে পাবেন। রায়ান, আজ তোমার জন্য আমি মুক্ত হয়েছি। তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন না। তোমাদের যখন কাজে লাগবে আমাকে স্মরণ করবে, আমি সাথে সাথে হাজির হব। তোমরা বাড়ি চলে যাও, এখনই চলে যাও, রাতে তোমাদের সাথে দেখা করব। আমরাও আমাদের বাড়িতে চলে আসলাম আর 2 ভাই বলতে থাকলাম, অনেক অনেক বাধার পরেও কারো উপকার করতে পেরে আমাদের অনেক ভালো লাগছে ভাই, তুই কি বলিস? আমার ভাই তখন বলল, ঠিক বলেছিস, সত্যি কারো উপকার করতে পারলে অনেক ভালো লাগে। আজ এটাই ছিল আমার লেখা নতুন কোনো ঘটনা। কেমন হয়েছে, কতটা ভালো লেগেছে কেউ বলতে ভুলবেন না। জেসু ভাই এই ঘটনাটি লিখেছেন এবং বলেছেন আমার স্ত্রী, আর তাই ভৌতিকথার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে ঘটনাটি লিখতে সাহায্য করার জন্য। আর ঘটনাটি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। And this is it. What a story! স্টোরিটা কিন্তু দারুণ রকম সুন্দর, একটা কিউট একটা স্টোরি ছিল, অসাধারণ, খুব ভালো লেগেছে ভাই। এবং আসলে একটা কথা কি, যে কারো উপকার করতে পারলে আসলে কিন্তু মনের ভেতরে একটা আলাদা প্রশান্তি কাজ করে। এটা আসলে যারা আসলে আরেকজনের উপকার করে একমাত্র তারাই জানে এই বিষয়টা। দিস ইজ অ্যাবসলিউটলি সুপার কুল স্টোরি। অনেক সুন্দর একটা স্টোরি উপহার দিয়েছেন আপনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। অ্যান্ড আমি সত্যিই চাই যে আপনারা সবাই আপনাদের জায়গা থেকে সেরা সেরা আর শেয়ার যাকে বলে, আপনারা চমৎকারভাবে শেয়ার করে দিন এই স্টোরিটা। সত্যি অসাধারণ একটা স্টোরি ছিল, আমার খুব ভালো লেগেছে। আর আই বিলিভ যে শুধুমাত্র আমার কাছেই নয়, আপনাদের কাছেও অসম্ভব রকম ভালো লেগেছে শাকিল ভাইয়ের স্টোরি। শাকিল ভাই কিন্তু আমাদের অফিসিয়াল স্টোরিটা, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা কিন্তু শাকিল ভাইয়ের ঘটনা পাচ্ছি আমাদের মায়াপুরী স্মৃতি, এক্স্যাক্টলি। এবং মায়াপুরী স্মৃতি কিন্তু আমাদের শাকিল ভাইও আছে, বুঝতেই পারছেন, তার জ্যোৎস্না কবিরাজকে কিন্তু আমরা মায়াপুরী স্মৃতিতে পাবো। সো দিস উইল বি দ্য সামথিং ভেরি ভেরি এক্সেপশনাল। ওয়াও, আশা করছি আপনাদের
অনেক অনেক বেশি ভালো লাগবে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি চলে যেতে চাই নেক্সট স্টোরিতে। অ্যান্ড নেক্সট স্টোরি আশা করছি অসম্ভব রকম ভালো লাগবে। অ্যান্ড আপনাদেরকে আবারও বলছি, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটা কমেন্ট কিন্তু খুব মূল্যবান এবং আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ কমেন্ট করবেন, আমি চাই সেটা। এবং একই সাথে বলবো যে ইউ গাইজ জাস্ট ডিড ইট, ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ভালো লাগলো। চলে যাই পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন। মহান আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। এবার আমি আমার পরিচয়টা দিইনি। আমার নাম রাহান, আমার বাড়ি কলকাতা, বর্তমানে আমি আছি লখনৌতে। আমার দুলা ভাইয়ের দোকানে সোনার কাজ করি। এই ঘটনাটি আমার এক বন্ধুর কাছ থেকে কালেক্ট করে নিয়েছি। চলুন আর কথা না বলে ঘটনায় চলে যাই। দেবাশিস ব্যানার্জি একজন প্রসিদ্ধ জামা কাপড় ব্যবসায়ী। তার পরিবারের সাথে কলকাতায় তাদের নতুন বাড়ির দিকে যাচ্ছিলেন। তিনি তাদের নতুন বাড়িতে যেতে যেতে যার পরনে অত্যন্ত উত্তেজিত ছিলেন, কারণ এই বাড়িটা কেনার জন্য তিনি কয়েক বছর আগে ব্যাংক থেকে হাউজিং লোন নিয়েছিলেন। অনেক চেষ্টার পর তিনি তার সমস্ত ঋণ পরিশোধ করে অবশেষে এই বাড়ির মালিকানা লাভ করেন। অর্পিতা তাদের একমাত্র মেয়ে। সে গত বছর একজন ইঞ্জিনিয়ার সঞ্জয়কে বিয়ে করেছেন। এখন লন্ডনে পাকাপাকি বসবাস করে। সঞ্জয় তার ব্যস্ততার কারণে এদেশে খুব একটা আসার সময় পায় না, যদিও তারা তাদের মেয়ে অর্পিতাকে অনেক মিস করছেন। দেবাশিস ব্যানার্জি এবং সুমনা তাদের নতুন বাড়ির মালিকানা উপভোগ করছিলেন। অনেকক্ষণ গাড়ি চালানোর পর তারা তাদের গন্তব্যে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সুমনা আশেপাশের এলাকা আর সেই এলাকায় থাকা লোকজনের সাথে আলাপ জমাবার চেষ্টা করতে লাগলো এবং তারা তাদের বাড়ির কাজের মেয়ে বেনি তাদের নতুন বাসাটা পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে বললেন। এবং সুমনা যখন বেনিকে বাড়ির সকল কাজ গুছিয়ে দিচ্ছিল, তখন টিং টং শব্দে দরজাটা বেল যেন বেজে উঠল। বেনি দরজাটা খুলে দেখলো যে পাড়ার প্রতিবেশীরা তাদের মালিকিন সঙ্গে পরিচয় করার জন্য এসেছে। তাদের মধ্যে একজন ছিল মুখার্জি পরিবার, পেশাগত ব্রাহ্মণ, আর মন্দিরের পূজারীর সাথে একজন জ্যোতিষী, তারা যারা তাদের বাড়ির সামনে থাকেন। একজন হলেন বড়ুয়া পরিবার, যারা তাদের বাড়ির ডান দিকে থাকেন আর পেশায় স্কুল শিক্ষক। তারা শকুন্তলা চৌধুরী, যিনি একজন শাড়ির বিক্রেতা, তাদের বাড়ির বাঁ দিকে থাকেন। দরজা খুলতে ওরা সবাই মিলে ভেতরে ঢুকে গেলেন এবং সুমনার দেবাশিস বাবুর সঙ্গে আলাপ করার জন্য চলে আসলেন। এবং তাদের পোষা কুকুরটা মার্টিন যেন ভৌ ভৌ করা শুরু করলো আর নতুন প্রতিবেশী দেখে ঘেউ ঘেউ করা শুরু করলো। আতঙ্কিত হয়ে প্রতিবেশীরা চলে যেতে যাচ্ছিল, কিন্তু যাই হোক না কেন বেনি মার্টিনকে ম্যানেজ করে ভেতরে নিয়ে চলে গেল। দেবাশিস বাবু আর তার স্ত্রী সুমনা তাদের প্রতিবেশীদের সাথে ভালো সময় কাটাতে শুরু করলেন। সুমনা নতুন প্রতিবেশীর সাথে মিশে খুব বেশি খুশি, কারণ সে গল্প করার জন্য পাড়ার মহিলাদের পেয়ে গেছেন। বেনি মেঝে পরিষ্কার করার ভান করে চুপচাপ তাদের কথাবার্তা আড়াল থেকে শুনছিল। সুমনা তাদের লক্ষ্য করে আর প্রতিবেশী চলে যাওয়ার পর তাকে আরো বেশি কাজ দেয়। বেনি রীতিমতো বিড়বিড় করে বলল, ঈশ্বর তোমাকে কখনো ক্ষমা করবে না, কারণ তিনি সব দেখছেন। পরদিন সকালে বেনি দোকান থেকে রওনা দেয় এবং তার সুমনার বাড়িতে থাকার জন্য আরো কিছুটা কাপড় আনতে হবে। দেবাশিস ব্যানার্জিকে তার ব্যবসায়িক কাজের জন্য দিল্লি যেতে হলো। তিনি চেয়েছিলেন যে সুমনা তার ব্যবসায়িক কাজের জন্য দিল্লি থাকুক, কিন্তু বিমানের সমস্ত টিকিট বিক্রি হয়ে যাওয়ায় সুমনা বাড়িতে একাই থাকতে রেখে আসতে হয়েছিল। দেবাশিস বাবুর একজন কর্মচারী আর পোষ্য কুকুর মার্টিন মিলে রীতিমতো ওনাকে বিমানবন্দরে নিয়ে চলে গেল। ফ্লাইটে চড়ার জন্য দেবাশিস বাবুকে বিমানবন্দরে ছেড়ে দেওয়ার পর ওনার এক কর্মচারী আবির তার পোষ্য কুকুর মাতিনকে নিয়ে পুরো কলকাতা শহর ঘুরে ঘুরে দেখার জন্য এক লম্বা ড্রাইভে চলে যায়, কারণ সুমনা বাড়িতে একা থাকায় বিরক্ত হয়ে পড়েছিল। দেবাশিস বাবুর নতুন বাড়িতে দুটো রুম রয়েছে, একটা ছোট আর একটা বড় বেডরুম, যার প্রত্যেকটার ভেতরে ওয়াশরুম বাথটাব রয়েছে। বড় হলো এবং রান্নাঘর, যা সামনের দিকে
খোলা, সেখানে ফুলের বাগিচা সহ সুন্দরভাবে সাজানো একটা বাগান রয়েছে। গতকাল বেনি বড় একটা বেডরুম পরিষ্কার করতে পারেনি, কারণ ওটা বাইরে থেকে বন্ধ করা ছিল। যাই হোক, অনেক চেষ্টার পর সুমনা সেই বড় বেডরুমের তালা খুলে ভেতর থেকে দেখে যে অন্য রুমগুলোর চেয়ে সেই বড় বেডরুমটা অনেকটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। ভেতরে আসবাবপত্র একদম নতুন এবং সুষ্ঠুভাবে সাজানো আছে। সুমনা আরো দেখতে পায় যে বেডরুমটা তাদের ছোট্ট বেডরুমের চেয়ে অনেকটা বেশি জায়গা নিয়ে তৈরি করা আছে। সে যখন সেই বাথরুমে প্রবেশ করে, বাথরুমের দরজাটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। সুমনা ভাবলো যে বাথরুমের ভেতরে অটোলক সিস্টেম করা থাকতে পারে, কিন্তু সে ভাবনাটা ভুল ছিল। সে আর কিছুক্ষণ পরে টের পেল বাথরুমে প্রবেশ করার পর হঠাৎ করে সুমনা শোষ শব্দ পাচ্ছে। সে ঘুরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। মনে মনে নিজেকে গালা। তারপর সে যেই না জলের কল খুললো, সেখান থেকে জলের বদলে রক্তের স্রোত বেরিয়ে এলো। এই দৃশ্যটা দেখে সুমনা প্রচন্ড ভয় পেয়ে গেল এবং অবিলম্বে কলটা রীতিমতো বন্ধ করে দিল। সুমনার মনে হলো তার দৃষ্টিশক্তি বোধহয় দুর্বল হওয়ার কারণে সে সব ভুলভাল দেখছে, কারণ তার বয়স এখন 45 বছর। সে স্নানে চলে গেল, কিন্তু শাওয়ার চালু করতেই আবারও সে লক্ষ্য করলো সেখান থেকে রক্তের ধারা বেরিয়ে আসছে। একটা বাচ্চা মেয়ের ধূমায়মান অবয়ব যেন সেখানে হাজির হয়ে গেল আর বলল, আমাকে আমাকে আমার বাবা মার কাছে নিয়ে চলো না প্লিজ। আমি তাদের অনেক দিন হয়ে গেল দেখি না। আমি আমার মা বাবাকে দেখতে চাই আর কাকার আসল ঘৃণ্য রূপ প্রকাশ করতে চাই। সুমনা ভয় চিৎকার করে বলল, তুমি কে? আমার কাছে কি চাও? তোমার মাকে তো আমি চিনি না, তাহলে কিভাবে আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব? কিন্তু কোনো উত্তর না পাওয়ায় আতঙ্কে রীতিমতো পালানোর জন্য সুমনা ভেতর থেকে তালাবদ্ধ বাথরুমটা খুলে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু রুমটা না খোলায় সে আপদা মস্তক ঘামতে লাগলো আর তার পা যেন থরথর করে কাঁপছিল। সুমনা অজ্ঞান হয়ে বাথরুমের মধ্যে পড়ে রইল। অন্যদিকে আমির আর মাতিন কলকাতার দর্শনীয় স্থানগুলো উপভোগ করছিল। তারা আনন্দিত এই ভেবে যে তাদের কেউ একেবারের জন্য বিরক্ত করেনি। রাতের দিকে দেবাশিস বাবু ফোন পাওয়ার পর আবির আর মাতিন ওনাকে নিয়ে বিমানবন্দরে চলে যায়। যখন তারা বাড়িতে পৌঁছালো, তারা দেখলো যে বাড়িটা বন্ধ হয়ে গেছে এবং দেবাশিস বাবু সুমনাকে কলিং বেল বাজিয়ে ডাকতে লাগলেন, কিন্তু অনেকক্ষণ সারা শব্দ না পেয়ে তিনি আবারও একটু অবাক হয়ে গেলেন। তার কাছে বাড়ির ডুপ্লিকেট চাবি থাকায় তিনি তালা খুলে বাড়িতে ঢুকলেন আর সুমনার নাম ধরে ডাকতে লাগলেন, কিন্তু সুমনা কোনো সাড়া না পেয়ে পুরো বাড়িটা জুড়ে তাকে খুঁজতে লাগলেন। অনেক খোঁজার পরেও তিনি কোথাও সুমনাকে দেখতে পেলেন না। এখন তিনি বুঝতে পেরেছিলেন যে সারা দিন তিনি সুমনার থেকে ফোন করে কেন পাননি। তিনি তাকে প্রায় সর্বত্র খুঁজলেন। তারপর সে বড় বেডরুম দরজা খোলা দেখতে পেয়ে সেখানে গিয়ে ঢুকলেন, যার বাথরুমটা ভেতর থেকে আটকানো ছিল। দেবাশিস বাবু ভেবেছিলেন যে হয়তোবা সুমনা সারা দিনের কাজের পরে ফ্রেশ হচ্ছে, তাই তিনি তাকে আর বিরক্ত করলেন না। 1 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও যখন সুমনা বাথরুম থেকে বের হলো না, তখন তার এর সন্দেহ লাগলো যে কি জানি সুমনার সাথে কি হয়েছে কিনা। তাই তিনি তাকে ডাক দিলেন, সুমি, তুমি ঠিক আছো তো? আজ সারাদিন আমাকে কল করনি কেন? তুমি কি আজ খুব ব্যস্ত ছিলে? কিন্তু সুমনা কাছ থেকে কোনো উত্তর না পাওয়ায় দেবাশিস এবার একটু বেশ ভয় পেয়ে গেলেন। তিনি নিজ থেকে রীতিমতো আবিরকে ডেকে বাথরুমের দরজাটা ঠেলে ভেতর ঢুকে দেখতে পেলেন সুমনা ডাক্তার ডাকা হয় এবং প্রতিবেশীরা এই খবরটা পেয়ে তাদের কাছে বাড়িতে রীতিমতো জড়ো হলো। তাকে পরীক্ষা করে ডাক্তাররা সেরকম বিশেষ কিছু দেখতে পেলেন না। দেখতে না পেয়ে বললেন, হয়তোবা ভীতিকর কিছু দেখে তার মস্তিষ্কের প্রভাব পড়েছে, তাই তিনি অজ্ঞান হয়ে গেছেন। কয়েকদিন বিশ্রাম নিলে হয়তোবা ঠিক হয়ে যাবে। কিন্তু বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরেও সুমনা সুস্থ হতে পারল না। চিকিৎসকরা কিছুতেই তার রোগ নিরাময় করতে পারছিলেন না। যত দিন যায় দেবাশিস ব্যানার্জি অস্থির হয়ে পড়েন এবং তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন, কেননা সুমনা দিনকে দিন আরো বেশি দুর্বল হয়ে পড়ছিল। তিনি তাদের মেয়ে অর্পিতাকে ফোন করে যা করেছিল সমস্ত কিছু জানালেন। এদিকে আবির কাজের মেয়ে বেনি আর মাতিনকে তাদের স্বাধীনতা উপভোগ করছিল, কারণ তাদের দিকে নজর দেওয়ার মতন কেউই ছিল না। তখন একদিন মাতিন যখন ঘোরাঘুরি করছিল, তখন শব্দ পেয়ে বেডরুমে চলে যায়, কারণ তার মনে হয়েছিল যে ভেতরে এমন কিছু হচ্ছে যেটা সুমনা খুব দেখে ভয় পেয়ে গেছিল। অনেকক্ষণ বাথরুমে যাওয়ার পর মাতিন আর ফিরে এলো না। তখন দেবাশিস বাবু বেনি আর আবির মিলে মাতিনকে খুঁজতে লাগলো। অনেকক্ষণ খোঁজার পর শেষ পর্যন্ত তারা মাতিনকে সেই বাথরুমের মৃত অবস্থায় দেখতে পেল। এই ঘটনার সবাইকে বেশ আতঙ্কিত করে ফেলে।
আশেপাশের প্রতিবেশীরা আলোচনা করতে লাগলো ওই বাড়িটা খুবই বিপজ্জনক, এটা ভূতুড়ে। সেই ধর্ষিতা মেয়েটার আত্মা এখনো সেই বাড়িতেই আছে, সে কাউকে শান্তিতে থাকতে দেবে না। দেবাশিস ব্যানার্জি তাদের কথা শুনে তাদের কাছে ধর্ষিতা মেয়েটা সম্পর্কে বিস্তারিত জিজ্ঞেস করলেন, কিন্তু কেউ তাকে এই ব্যাপারে কিছুই জানালো না, পাছে তাদের পরিবারের সাথে কোনো ক্ষতি হয়ে যায় এই ভয়। অর্পিতা তার স্বামী সঞ্জয়ের সাথে তার মাকে দেখতে চলে আসে কলকাতায়, এবং অর্পিতাকে দেখার পর ওর মা সুমনা কোনো প্রতিক্রিয়া না জানিয়ে ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। অর্পিতা রীতিমতো কেঁদে কেঁদে বলল, মা আমি জানি তুমি আমার পুরো প্রচন্ড রেগে আছো, আমি দুঃখিত। সঞ্জয় তার নতুন পছন্দে খুব ব্যস্ত থাকার কারণে আসতে পারেনি, তবে এখন আর চিন্তা করবে না, কারণ আমি তোমার যত্ন নিয়েছি। তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। দেবাশিস বাবু তার মেয়েকে জড়িয়ে ধরে বললেন, তোমার মা আমাদের কথা শুনতে পাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না। আমি তাকে সম্ভাব্য সেরা চিকিৎসাটা দিয়েছিলাম, কিন্তু ডাক্তার কোনো সুস্থতা দিতে পারেনি। সঞ্জয় নীরবে তাদের কথাগুলো শুনছিল, মনে হচ্ছিল সে খুব একটা টেনশনে আছে বা টেনশন ফিল করছে। পরদিন প্রতিবেশী সুমনার সাথে দেখা করতে আসে। তাদের মধ্যে একজন সঞ্জয়কে চিনতে পারে, কয়েক দশক আগে তার ভাই পরিবারের সাথে এই বাড়িতেই থাকতো যখন সে তার ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছিল। অর্পিতা এবং তার পরিবার এই সম্পর্কে কিছুই জানতো না, তাই তারা এই কথাগুলো শুনে হতভম্ব হয়ে যায়। সেই রাতে সঞ্জয় এবং অর্পিতার মধ্যে রীতিমতো তুলকালাম বা তর্ক হলো, যখন সঞ্জয় বলল যে সে লন্ডনে ফিরে যেতে চায়, কারণ সে তার কাজে বেশি দিন দূরে থাকতে পারবে না। অর্পিতা তাকে বলেছিল যে সে এখানে আসার সময় তাকে প্রতিশ্রুতি দিয়েছিল তার মা সুস্থ না হওয়া পর্যন্ত এখানে সে থাকবে। অর্পিতা বলল, সঞ্জয় তুমি আমাকে তোমার দেওয়া প্রতিশ্রুতি ভুলে যাচ্ছ। সঞ্জয় বলল, আমি অফিস থেকে কল পাচ্ছি, ফিরে তো যেতে হবে, এটা জরুরি, বোঝার চেষ্টা করো প্লিজ। দেবাশিস বাবু বাইরে থেকে তাদের কথাগুলো শুনছিল। তিনি বুঝতে পারছেন যে সঞ্জয় অর্পিতার প্রতি আচরণ বিরক্তির প্রকাশ পাচ্ছে এবং সঞ্জয়ের হাব ভাব তার কাছে অদ্ভুত ঠেকলো। একদিন সকালে সঞ্জয় বিমানবন্দরে যাচ্ছিল, হঠাৎ সেই রাস্তা অনেকগুলো বিশাল গাছ পড়ে যাওয়ায় পুলিশ সেই রাস্তা বন্ধ করে দেয়। প্রচুর যানজট হয় এবং অন্যান্য সমস্যার কারণে পুরো এলাকাটা জুড়ে কারফিউ জারি করা হয়েছিল। তাই তাকে বিফল মনন হয়ে রীতিমতো বাড়িতে ফিরতে হলো। তাকে ফিরতে দেখে অর্পিতা খুব খুশি হলো, কিন্তু দেবাশিস বাবু কিছুটা বিব্রত বোধ করলেন। তিনি গোপনে অর্পিতাকে একা ডেকে ফেললেন আর বললেন, মাম্মি তুই কি তোর এই বিয়েতে খুশি? তুই সঞ্জয় আর তার পরিবার সম্পর্কে কতদূর জানিস? অর্পিতা তখন বলল, বাবা আমি গত 2 বছর ধরে সঞ্জয়কে চিনি, সে খুব ভালো লোক, আমাকে অনেক যত্ন করে। কয়েক মাস আমরা রিলেশনশিপে ছিলাম আর এই বছরে ওরা বিয়ে করেছি আমরা, এতটাই, এর বেশি তো কিছু জানি না। দেবাশিস বাবু তার মুখে একটা হাসি দিয়ে বললেন, এটাই মনে করি আমি, সে একজন ভালো লোক, আমাদের সবার যত্ন নেয়। সেই রাতে অর্পিতা স্নান করবার জন্য গেছিল সে বাথরুমে, কিন্তু কাজে মেয়ে বেনি তাকে বাধা দিল আর বলল, দিদি ওই বাথরুমটা ব্যবহার করবেন না, আমি লোকদের মুখে শুনেছি এটা ভূতুরে বাথরুম, সেই ধর্ষিতা মেয়েটার আত্মা নাকি এখনো আছে ওখানে। অর্পিতা বেনির কথা হেসে উড়িয়ে দিল, সে এসব জিনিস বিশ্বাস করে না। 2 ঘন্টা পার হয়ে গেল, অর্পিতা বাইরে এলো না। দেখে বেনি বেশ ভয় পেয়ে সবাইকে ডাকলো, কিন্তু অর্পিতা ঠিকঠাক মতো বেরিয়ে আসতে দেখে তারা সবাই অবাক হয়ে গেল। অনেক রাত হয়ে গেছে এবং এজন্য সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। আজ রাতে অর্পিতা এবং সঞ্জয় সে বড় বেডরুমে ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছে। সারাদিন ক্লান্তিতে সঞ্জয় একবার ঘুমিয়ে পড়লো। আচমকা অর্পিতা সঞ্জয়ের কানের কাছে অদ্ভুত শব্দ করে বলতে লাগলো, সঞ্জয় কাকু কেমন আছো? এতদিন পর দেখা হচ্ছে। সঞ্জয় চিৎকার করে উঠলো আর বলল, অর্পিতা তুমি এসব কি করছো? এসব তোমার কি হয়েছে? তুমি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ? অর্পিতা তখন অদ্ভুত কণ্ঠে বলল, তখন সঞ্জয় এই দৃশ্যটা দেখে পালানোর জন্য দরজা দৌড়ে গেল, কিন্তু দরজাটা খুলল না। কয়েক বছর আগে এই বাথরুমে ধর্ষণ এবং নির্মমভাবে হত্যা করা হয়েছিল ছোট্ট মেয়ে সেই আবরটা সেখানে উপস্থিত হলো। সে বলছিল, সঞ্জয় কাকু আশা করি তুমি আমাকে চিনতে পারছো, আমি তোমার চিকু, যাকে তুমি নিজের মেয়ের মতো দেখতে। সঞ্জয় চিৎকার করে বলল, চিকু তুমি এখানে তুমি কি করছো? তুমি কিভাবে ফিরে এলে? কারণ আমি তো নিজে হাতে তোমাকে মেরে ফেলেছিলাম।
সঞ্জয়ের আর্তনাদ শুনে পাড়ার লোকজন এই বেডরুমের দরজাটা ভেঙে সঞ্জয় এবং অর্পিতাকে ঘিরে জড়ো হয়ে গেল। তারা সবাই বিভ্রান্ত হয়ে একে অপরের দিকে তাকালো। ছোট সেই মেয়েটার অভাব মুহূর্তে অদৃশ্য হয়ে গেল, আর অর্পিতা ফের অদ্ভুত আচরণ করা শুরু করলো। তার কণ্ঠস্বর ছোট মেয়ের কান্নার আওয়াজ শব্দ শোনা গেল। কেউ আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও প্লিজ, আমি সঞ্জয় কাকুকে খুব ভয় পাই। আমি সেদিনটা ভুলতে পারি না, যেদিন আমার বাড়ির কাজ শেষ করে যখন মা বাবা বাইরে গিয়েছিল, আমি এবং সঞ্জয় কাকু বাড়িতে ছিলাম আর বাইরে বন্ধুদের সাথে বল খেলছিলাম। সঞ্জয় কাকু আমাকে চকলেট দেবে বলে ডেকে নিয়ে এসে বেডরুমের ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। চকলেট শেষ করার পর যখন আমি আবারও খেলতে বেরোচ্ছিলাম, তখন কাকু আমাকে বলল যে সে আমার জন্য নতুন জামা নিয়ে এসেছে, এই জামা আমার সাথে মানানসই কিনা তা পরীক্ষা করতে বলল। তারপর সে আমার জামা কাপড় খুলে ফেলে, আমার মুখ চেপে ধরে, বাথরুমের মেঝেতে তুলে ফেলে দিল। মা বাবা সব সময় আমার কানে চুমু দিত, কিন্তু সঞ্জয় কাকু আমার পুরো শরীরে অনেক আঘাত দিয়েছিল। আমি তার ভয়ে চাপ সহ্য করতে না পেরে প্রচন্ড ব্যথা হচ্ছিল। আমি চিৎকার করে বললাম, কাকু আমাকে ছেড়ে দাও, আমার কষ্ট হচ্ছে। কিন্তু সে আমাকে চুপ করে থাকতে বলল, আর শাসালো চুপ করে না থাকলে নাকি আমাকে মেরে ফেলবে। সে ভয়ঙ্কর যন্ত্রণার মধ্য দিয়ে আমার চোখের সামনে শুধু মায়ের ছবিটা ছিল। আমি ঠিকঠাক মতো নিঃশ্বাস নিতে পারছিলাম না। যখন তুলোর রোল আমার নাকে গুঁজে দেওয়া হচ্ছিল, আমি আর ঠিক থাকতে পারলাম না, সেখানেই মারা যায়। সে আমার মা বাবা এবং অন্যদের সাথে মিথ্যে বলেছে, যেন সে কিছুই জানে না। কাকু আমাকে মারার পর এই বাগানে কবর দিয়েছিল। তার বিরুদ্ধে যে সমস্ত প্রমাণাদি উড়িয়ে দিয়েছিল সেগুলো ধ্বংস করে দিয়েছিল। আমার বাবা মাকে বলুন যে এখন আমি অন্য জগতে চলে গিয়েছি, অনেক ভালো আছি। মাঝে মাঝে মা বাবাকে দেখতে খুব মন চায়। তোমাকে তোমার পাপের শাস্তি দেওয়ার জন্যই আমি দুনিয়াতে রয়ে গেছি। তোমাকে শাস্তি দিলে আমার অতৃপ্ত আত্মা মুক্তি লাভ করবে। সঞ্জয় তার আসল রূপ প্রকাশ পেয়ে যার কারণে নিজেকে পিস্তল হাতে নিয়ে সবাইকে হুমকি দিল, আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো, আমার পেছনে কেউ আসবে না। তারপর পালাতে গিয়ে তার জিপের সাথে ছুটে চলে যায়। অর্পিতার শরীর থেকে বেরিয়ে এলো সেই ছোট্ট মেয়েটার আবহ, যা সঞ্জয়কে অনুসরণ করে বলল, সঞ্জয় কাকু তুমি আমার সাথে এমনটা কেন করলে? তুমি সবসময় বলতে আমি তো তোমার ভাইছি না, তোমার মেয়ের মতো। আমি যদি সত্যি তোমার মেয়ে হতাম তাহলে তুমি কি তোমার মেয়ের সাথে এমনটা করতে পারতে? সঞ্জয় বন্ধুকে বোতাম টেপে দিল, কিন্তু সে নিষ্পাপ আত্মার কিছুই হলো না। উল্টো গুলিটা তার দিকে বুমেরাং হয়ে নির্মম ভাবে তার বুকের মাঝখানে আঘাত করলো। তারপর সেই ছোট্ট বেটার আত্মা সেখান থেকে চিরতরে অদৃশ্য হয়ে গেল। কয়েক মাস পরে সুমনা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেল। দেবাশিস ব্যানার্জি তাদের নতুন বাড়ি বিক্রি করে সবাইকে নিয়ে কলকাতা থেকে অন্যখানে চলে গেলেন। এই ছিল ঘটনা ভাইয়া, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন ভাইয়া। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। এই স্টোরিটা ভালো ছিল। সম্ভবত আপনি অনলাইন কোনো একটা পোর্টাল থেকে কালেক্ট করেছেন, বাট ইটস ওকে, ইটস গুড স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা পরবর্তী স্টোরিতে চলে যাব, অ্যান্ড আই হোপ পরবর্তী স্টোরি আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে। পরবর্তী স্টোরিটা হচ্ছে আমাদের দীপা মিত্র আপুর, এবং আশা করছি দীপা আপুর ঘটনা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ইন্টারেস্টিং একটা স্টোরি আছে আপনাদের জন্য। আই হোপ ইউ গাইজ অল will like this story. আমি দেরি করবো না, আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্টোরিতে। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, নমস্কার, কেমন আছেন ভাইয়া? আশা করি আপনি ভালো আছেন। আমি দীপা মিত্র, ঠিকানা C&B বাজার, বাগেরহাট জেলা, খুলনা বিভাগ। এটা আমার ভৌতিক কথায় পাঠানো দ্বিতীয় ঘটনা। এর আগে ঘটনা প্রচার হয়েছিল, তার জন্য জেফি ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। আমি এর আগে বলেছিলাম যে আমার কাছে আরো কিছু ঘটনা আছে, সময় করে সেগুলো পাঠিয়ে দিব। আজ আবারও সময় করে লিখতে বসলাম। লিখার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এবং আমার হাজবেন্ড, আমরা দুজনেই আপনার প্রচারিত
অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা, কোনো এপিসোডই কখনো মিস করি না। কর্মব্যস্ততার মাঝেও সবসময় লাইভ না শোনা হলেও ডাউনলোড করে শুনে। আপনার এই প্রচারিত কাহিনীগুলো আসলেই আমাদের স্লিপিং পিল হিসেবে কাজ করে। ভৌতিক কথা বা ভৌতিক ঘটনা না শুনলে আসলেই ঘুম আসে না। যাই হোক, ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি জাস্ট 15 দিন আগে ঘটেছে, অর্থাৎ 14 জানুয়ারি 2025-এ। ওই দিন ছিল মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ উৎসব। মূলত ঘটনাটি ঘটে আমার হাজবেন্ডের সাথে। সে একজন ডেন্টিস্ট, তার নাম ডেন্টিস্ট শাওন মজুমদার। এরপর তিনি তার ফোন নাম্বার দিয়েছেন এবং বলেছেন যে না, বাগেরহাট মেইন রাস্তা সংলগ্ন দুটি মফস্বল এলাকায় তার চেম্বার। এটি সিএনডি বাজার, আরেকটা বারাকপুর বাজার। দুটি চেম্বার হওয়ার কারণে রোজ সকালে সিএনডি বাজার আর বিকেলে বারাকপুর বাজারে তাকে বসতে হয়। আমরা সিএনডি বাজারের বাসায় নিয়ে থাকি, তাই রোজই সিএনডি বাজার থেকে বারাকপুর তাকে যাতায়াত করতে হয়। যাতায়াতের পথেও তার সাথে প্রায় কিছু না কিছু ঘটে, সেগুলো অন্য একদিন শেয়ার করব। এতগুলো কথা বলার কারণ হচ্ছে যাতে ঘটনাটা আপনারা বুঝতে সুবিধা হয়। শুরু করছি ঘটনা। প্রতিদিনের মতো সেদিনও শাওন বিকেল 5টার দিকে বারাকপুর বাজার চেম্বারে পৌঁছে গেল। হঠাৎ 6টা নাগাদ তার শাশুড়ি মা তাকে ফোন দিয়ে বলল সে যেন 8টা নাগাদ একবার তাদের বাড়িতে যায়। উদ্দেশ্য যেহেতু ওই দিন ছিল পৌষ পার্বণ উৎসব, তাই ওই দিন তার শাশুড়ি পিঠা বানিয়েছিল। সে যেন রাতে গিয়ে তাদের জন্য কিছু পিঠা বাড়িতে নিয়ে আসে। শাওন তখনও রাজি হয়ে যায়, যেহেতু সিএনপি বাজার থেকে তার শ্বশুর বাড়িটা ছিল মাত্র 4 কিলোর মতো, আর সে যেহেতু বাইক চালায় তাই তার যেতে খুব একটা সময় লাগবে না, বড়জোর 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। তাই সেও রাজি হয়ে যায়। অন্যান্য দিন সে রাতের বেলা শ্বশুর বাড়ি যাওয়ার প্রোগ্রাম থাকলে 7টা বা 7:30 কিংবা 8টার মধ্যে চলে যায়, কিন্তু ওই দিন তার পেশেন্ট থাকার কারণে বেরোতে একটু লেট হয়ে যায়। সে প্রায় রাত 10টার দিকে বারাকপুর থেকে চুলকাঠির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। উদ্দেশ্য সিএনডি বাজার থেকে চুলকাঠি যাওয়ার জন্য রাখালগাছি নামক এক গ্রামের ভেতর দিয়ে বাইপাস বা শর্টকাট রাস্তা রয়েছে। সাধারণত ওই রাস্তাটায় লোকজন ব্যবহার করে থাকে, তবে রাস্তাটা খুবই শুনশান ছিল। জঙ্গল আর জনমানবহীন এলাকার মধ্য দিয়ে কিছু দূর পর 2-1টা বাড়ি দেখা যায়। তার শ্বশুর বাড়ি ছিল চুলকাঠি এলাকার বাজারে। তো সে যথারীতি শ্বশুর বাড়িতে 10টা 15 নাগাদ পৌঁছে যায়। তারপর যেহেতু শীতকালে প্রচন্ড ঠান্ডা বাইরে, তাছাড়া সে বাইক চালায়, তাই সে সেখানে অপেক্ষা না করে তখনই রওনা দিয়ে দেয়। তার আগে আর শাশুড়ি মা তার ছোট মেয়ে মানে শাওনের ছোট শানিকাকে বললেন, এবং সে যেন সেটা পকেটে রাখে। ভাইয়া, আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ এটা বিশ্বাস করি যে তুলসী পাতা থাকলে রাত বেরোতে তেমন কোনো সমস্যা বা প্যারানর্মাল কিছু ঘটে না, এটা একটা ধর্মীয় বিশ্বাস। তো তখন শালিকা গাছ থেকে একটা তাজা পাতা ছিঁড়ে তাকে দিল এবং সেই পাতাটি তার জ্যাকেটের পকেটে রেখে দিল এবং সেখান থেকে চলে আসে। উল্লেখ্য, তার শ্বশুর বাড়ি যাওয়ার পথে 3 এলাকার 3টা শ্মশান আর আশেপাশে বহু কবরস্থান পার করে যেতে হয়। তো সে তার শ্বশুর বাড়ি চুলকাঠি থেকে রওনা দিয়ে সেই চুলকাঠি এলাকার শ্মশান পার করে কিছু দূর যেতে থাকে। কিছু দূর আসার পর নারকেল ছোবড়া থেকে দড়ি তৈরি করার একটা মিল ছিল, সেটা অবশ্য এখন আর নেই, তবে ওই মিলের জন্য ওই স্থানের নাম হয়ে যায় ছোবরান মিল। ওই ছোবরান মিলের ঠিক রাস্তার বিপরীতে একটা শ্মশান রয়েছে এবং ছোবরান মিলের ঠিক পাশেই একটা চায়ের দোকানও রয়েছে। চুলকাঠির দিকে যেতে একটা ছোট্ট কনভার্টও আছে। শীতের রাত, গ্রাম্য এলাকা আর প্রচুর শীত পড়ার কারণে কোথাও কোনো লোকের চিহ্ন মাত্র নেই। ওই সময় প্রায় 10:30 নাগাদ ওই ছোবার মিলে সামনে কলভার্টটার সামনে এগোতে হঠাৎ একটা বাইক স্টার্ট বন্ধ হয়ে যায়। তখন সে মনে মনে ভাবলো তার বাইক তো কখনো এমন হয়নি, তার বাইকের জন্য রাত বেরোতে তাকে কখনো কোথাও বিপদে পড়তে হয়নি। ওই জন্য সে তার বাইকটা খুব লক্ষ্মী বলে মনে করত। কিন্তু আজকে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে স্টার্টটা বন্ধ হয়ে গেল। সে কয়েকবার বাইক স্টার্ট করার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। বাইকটা কিছুতেই যেন স্টার্ট হয় না। তখন সে তার পকেট থেকে ফোনটা বের করলো এবং ফ্ল্যাশ লাইটটা ওপেন করলো। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলো কোথাও কোনো লোকজন নেই, কোনো বাড়ি ঘর নেই, আশেপাশে কোনো ঘর বা দোকানপাট বন্ধ।
শাওন যে খুব একটা ভীত তেমনটাও নয়, আবার সে যে প্রচন্ড সাহসী তেমনটাও নয়। যেহেতু সে প্রায়শই টুকটাক এরকম ছোটখাটো প্যারানর্মাল ঘটনার সম্মুখীন হয়েছে, তাই সে কিছুটা এসব বিষয় সাহসী এবং বুঝতেও পারত। সবাই বলতো তার নাকি ভূতের রাশি। ওই মুহূর্তে সে কিছু বুঝতে পারছিল না কি করবে। তখন সে বাইকটা স্ট্যান্ড করে গাড়ি থেকে নেমে মোবাইল ফ্ল্যাশ লাইটটা নিয়ে দেখতে থাকে যে গাড়ির কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা। সে টুকটাক গাড়ির সমস্যা হলে ঠিক করতে পারত। আমরা সবাই জানি যে যারা গাড়ি চালায় বা তাদের নিজেদের সুবিধার জন্য গাড়ির টুকটাক ছোটখাটো সমস্যা সম্পর্কে জেনে রাখে, যাতে কোনো সমস্যা হলে সেটা নিজে থেকে সলভ করতে পারে। তখন সে কি করবে বুঝে উঠতে পারছিল না। তারপর ভাবলো কিছুটা সামনে গিয়ে তার স্ত্রীর বান্ধবীর বাড়ি, সেখান পর্যন্ত গাড়িটা ঠেলে নিয়ে যেতে পারলেও সে কোনো সাহায্য ঠিক পেয়ে যাবে। এই কথা সে মনে মনে ভাবছে আর গাড়ির দিকে দেখছে। হঠাৎ সে তার সামনে থেকে একটা কর্কশ কণ্ঠ শুনতে পায়। সে শুনতে পায় একটা পুরুষ কণ্ঠে কেউ একজন তাকে বলছে, কে রে, পিঠা দিয়ে যা। কিরে, পিঠা নিয়ে যাচ্ছিস? আমাকে একটা পিঠা দিবি না? এই কথাটা শোনার সাথে সাথে শাওন তার ফোনের ফ্ল্যাশ লাইটটা যখন উঁচু করে মুখের দিকে মারে, তখন কোনো কিছুই দেখার আগেই সে ফ্ল্যাশ লাইটটা বন্ধ হয়ে যায়। আর অন্ধকারে সে শুধু একজোড়া লাল রঙের চোখ আর একটা মানুষের আবব দেখতে পায়। যেহেতু তার আগের দিন মানে 13 তারিখ পর্যন্ত পূর্ণিমা গেছে, তাই সেদিনও যাদের আলোয় চারপাশটা ভালোই দেখা যাচ্ছিল। সে ফোনের দিকে তাকায় এইটা দেখার জন্য যে ফ্ল্যাশটা কেন বন্ধ হয়ে গেল। কোনোভাবে তার হাতে টাচ লেগে বন্ধ হয়ে যায়নি তো? কিন্তু সে তখনও ওইটা দেখলো। এক আশ্চর্যের বিষয়, তার ফোনের ফ্ল্যাশ অপশনটা তখন অন ছিল, কিন্তু আলো বন্ধ ছিল। আলো কেন চলছে না? সে কয়েকবার ফ্ল্যাশ লাইটটা অন করলো এবং অন করার চেষ্টা করলো, কিন্তু অপশন অন দেখাচ্ছে কিন্তু আলো আর চলছে না। তখন সে বুঝতে পারে এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। তার কাছে যে পিঠাটা আছে এটাই বা কিভাবে জানবে? তাছাড়া সে যখন বাইকটা চালিয়ে আসছিল তখন তার আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষকে তো দেখতে পায়নি। হঠাৎ কেউ কিভাবে আসবে? এই সকল ঘটনা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে গেল। তখন সে আবারও তাকিয়ে দেখলো সে লাল চক্ষু আববটি তখনও সেখানে দাঁড়িয়ে আছে। তখন শাওন সাহসের সাথে বলে উঠল, না দেব না, তুই পারলে নিয়ে খা। এই কথা বলার পর শাওন অনুভব করলো যে ওই আবরটা তার নিজের ভাষায় বিড়বিড় করে কি যেন একটা বলছে, কিন্তু কি বলছে সে ভাষা শাওন বুঝতে পারছে না। হঠাৎ করে তার মনে পড়লো তার ফোনে একটা আয়াতুল কুরসির কথা। সে হিন্দু ধর্মের হলেও সকল ধর্মকে সে সম্মান করত। যেহেতু রাত বেরোতে তাকে বাইরে চলাচল করতে হয়, প্রায় সময় এমন ঘটনার সম্মুখীন হতে হয়, তাই সে সবসময় ফোনে আয়াতুল কুরসি ডাউনলোড করে রাখে। ওই মুহূর্তে আয়াতুল কুরসির কথা মনে পড়তে সে ফোন থেকে আয়াতুল কুরসিটা বের করে চালিয়ে দিল, আর সাথে সাথে তার ফোনের ফ্ল্যাশ লাইটটা অন হয়ে গেল। আর সামনে অপরটা কোথায় যেন তার চোখের সামনে বেরিয়ে গেল। সে ফ্ল্যাশ লাইটটা জ্বলে ওঠা মাত্রই আলো ফেলে সামনে তাকে দেখলো কিছুই নেই। তারপর সে কিছুটা ঘাবড়ে যায়। তারপর সে মনে মনে সাহস নিয়ে ফোনে আয়াতুল কুরসি চালিয়ে তার ঈশ্বরকে স্মরণ করে বাইকে উঠে আবারও স্টার্ট দিল। আশ্চর্যজনকভাবে কোনো কারণ ছাড়াই স্পষ্টভাবে বাইকটা স্টার্ট নিয়ে নেয় এবং ওই স্থান ত্যাগ করে চলে আসে। তখন তার ফোনে আয়াতুল কুরসি চলছিল, তাই পুরো রাস্তাতে কোনো সমস্যা হয়নি। সে কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু তখন বাসায় এসে সে কাউকে কিছু বলে না। তারপর সে বাড়িতে এসে বাইকে ঘুরে উঠানোর সময় সে চেক করে তার পকেট থেকে সে তুলসী পাতাটা আছে কিনা। আসলে তার তখন কিছুটা রাগও হয়, এত কিছু ঘটে গেল, তাহলে তুলসী পাতার কি দরকার? তাই সে রাগ করে সেটা ফেলে দেওয়ার জন্য যখন সে পকেটে হাত দেয় আর তুলসী পাতাটা বার করে, তখন আশ্চর্য বিষয় সে তুলসী পাতাটাও শুকিয়ে গেছে। কিন্তু এইটা কিভাবে সম্ভব? তার শালিকা তার সামনে গাছ থেকে সবুজ পাতাটা ছিঁড়ে তাকে দিল। সে পাতাটা কিভাবে শুকিয়ে যাওয়া সম্ভব? সে আবারও পকেটে হাত দিয়ে দেখতে লাগে যে কোনো পাতা আছে কিনা, কিন্তু কোনো পাতা আর সে খুঁজে পেল না। তার পকেট থেকে পাতাটা পড়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ তার স্পষ্ট বলেছিল যে সে পকেটে পাতাটা রেখে তার জ্যাকেটের পকেটে চেনটা যেন ছিল সেই চেনটা আটকে দিয়েছিল। তাহলে পাতাটা পড়ে যাবে কিভাবে আর শুকাবে কয়েক মিনিটের মধ্যে?
এইটা কিভাবে সম্ভব? তারপর ওই রাতে সে বাসায় কাউকে কিছু না বলে ফ্রেশ হয়ে পিঠা খেলো এবং ভাত খেয়ে শুয়ে পড়লো, ঘুমিয়ে পড়লো। হঠাৎ রাত 4টা বাজে। তখন সে অনুভব করলো যে কেউ তাকে তার নাম ধরে ডাকছে। তারপর সে বুঝতে পারে তার বিছানার চারপাশে জানালার উপাশে সেই ডাকটা ভেসে আসছে, শাওন, শাওন, শাওন। সে বিষয়টা বুঝতে পারে এবং তার ওয়াইফকে ডাকলো এবং বলল, তুমি আমার একটু পাশে বসো, আমার একটু সমস্যা হচ্ছে। তারপর কিছু না বলে ঘুমিয়ে যায়। তারপর থেকে এই বিষয়ে আর কোনো রকম সমস্যা হয়নি। ঘটনাটা এই পর্যন্তই ছিল। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সকলে। আমার নাম দীপা মিত্র। এরপর তিনি তার ফোন নাম্বার দিয়েছেন এবং বলেছেন এটা আমার নাম্বার, আর ডেন্টিস্টের একটা নাম্বার দিয়েছেন, নাম্বারটা হচ্ছে 01929। এরপর তিনি তার নাম্বারটা দিয়েছেন এবং বলেছেন এটা ডেন্টিস্ট শাওনের নাম্বার, চাইলে ফোন করে যোগাযোগ করতে পারেন। 100% সত্য ঘটনাটি সিলেক্ট হলে দয়া করে জানাবেন। ধন্যবাদ। নমস্কার, আমি দীপা মিত্র বলছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড আপনাকে অনেক 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 শুভেচ্ছা, অভিবাদন এত অসাধারণ একটা ঘটনা শেয়ার করার জন্য। এর আগেও কিন্তু আপনার স্টোরি আমি শেয়ার করেছিলাম এবং আমি আপনাকে প্রচন্ড শ্রদ্ধা করি। আপনার স্টোরি প্রচন্ড রকম সুন্দর এবং খুব সুন্দর করে আপনারা ঘটনা গুছিয়ে লেখেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার ঘটনা এর আগেও যেভাবে প্রচার হয়েছিল আজকে আলহামদুলিল্লাহ প্রচার করে ফেলেন। এবং আমি চাই যে সত্যি দারুণ কিছু হয়ে যাক আমাদের ভৌতিকতা, বিকজ আপনি এত সুন্দর ঘটনা লেখেন। আপনার প্রতিটা ঘটনায় আমি অপেক্ষায় আছি। সত্যি দারুণ, খুবই দারুণ, খুবই দারুণ, খুবই দারুণ বলতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড আই বিলিভ যে আপনাদের সবার কাছে স্টোরি অনেক অনেক বেশি ভালো লেগেছে অ্যান্ড দিস ইজ দ্য ফ্যাক্ট। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে আমি চাই যে আপনারা দারুণ দারুণ সব কমেন্ট আপনারা পড়ে শোনা আপনারা করেন এবং সেগুলো আমি পড়ে শোনাই ডেফিনেটলি। এবং আপনাদের কমেন্ট আসলে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি মানে যেটাকে বলে ইন্সপায়ার করে সবাইকে। অ্যান্ড দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি এই জন্যই বলবো যে আপনারা আপনাদের পক্ষ থেকে সর্বোচ্চ কমেন্ট করবেন, সবচেয়ে বেস্ট কমেন্টগুলো করবেন, বিকজ আমাদের এত সুন্দর সুন্দর স্টোরি আসে। সো এত সুন্দর সুন্দর কমেন্ট পড়লেও সবার কিন্তু মনটা ভালো হয়ে যায়, বুকের ভেতরে একটা আলাদা শান্তি তৈরি হয়ে যায়। সত্যি ভালো ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আর দেরি করবো না। আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যেতে চাই নেক্সট স্টোরিতে। যদি বলি তাহলে নেক্সট স্টোরিতে আসন নেই, আমি আবারও ভুল বললাম। সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আজকের এপিসোড এখানেই শেষ করব। শেষ করার আগে বলবো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই দাম সব স্টোরি কিন্তু আসছে, সামনেও সব স্টোরিগুলো আসবে। স্টোরি পাঠানোর নিয়ম নিশ্চয়ই সবাই জানেন। আমাদের দুটি ওয়ে আছে স্টোরি পাঠানো, একটা হচ্ছে ইমেল, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। ইমেল আইডিটা হচ্ছে প্রতীক stories@gmail.com, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0400930111। দিস ইজ বেসিক্যালি ইট। অবশ্যই ঘটনাটি মাস্ট বি ইউনিক। আমি কোথাও প্রচার হয়েছে এমন কোন ঘটনা পাঠাবেন না। ঘটনাটি মাস্ট বি আপনারা চেষ্টা করবেন কোন রকম যাতে স্মুথ হয় এবং দাড়ি কমা শুদ্ধ করে ঘটনা লিখবেন। দিস ইজ দ্য ফ্যাক্ট। আর দেরি করবো না, এখনকার মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল কথা হবে নতুন এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।